আজ তোমরা যেটা শিখবে ফিজিক্সের খুব গুরুত্বপূর্ণ ৪টি ভৌত রাশি। এই ভৌত রাশি ৪টি কিন্তু যেকোনো মুহূর্তে যেকোনো জায়গায় খুবই কাজে লাগে। আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলবো, যদি তোমরা এই ৪টি ভৌত রাশি খুব ভালো করে বুঝে নাও বা জেনে নাও, তাহলে দেখবে তোমাদের ফিজিক্স অনেক, অনেক সহজ হয়ে গেছে। বেশিরভাগ ছেলেমেয়েরা এই ৪টে ভৌত রাশি সম্বন্ধে কোনো জ্ঞান থাকে না, ভুলে যায়। ভুলভাল তাদের একক, মাত্রা কিংবা সংজ্ঞা, তাদের সমীকরণ জিনিসটা মাথায় রাখে না। আমি তোমাদেরকে বলবো এই ৪টে জিনিস খুব সুন্দরভাবে মাথাতে গুছিয়ে রাখবে। দেখবে তোমরা খুব উপকার পাবে। সেই ৪টে ভৌত রাশি তোমরা অলরেডি দেখতে পাচ্ছ: বল, চাপ, কার্য ও ক্ষমতা। বলকে আমরা ইংরেজিতে বলি ফোর্স। প্রত্যেকটার ইংরেজি নামও খুব সুন্দরভাবে মুখস্থ রাখতে হবে, জেনে রাখতে হবে। চাপকে আমরা বলি প্রেসার। কার্যকে আমরা বলি ওয়ার্ক অথবা ওয়ার্ক ডান, মানে যেটাকে আমরা কৃতকার্য বলি, একই কথা। আর শক্তিকে আমরা বলি এনার্জি, দুটো জিনিসই এক। আর ক্ষমতাকে বলি পাওয়ার। এই ৪টে জিনিস। বল জিনিসটা কি দেখি। বলকে আমরা বলি ক্যাপিটাল এফ, ফোর্স। বল সমান আছে ভর গুণিতক ত্বরণ, এম গুণিতক ত্বরণকে আমরা জেনেছি স্মল এ। সেই কারণে আসে এফ ইকুয়াল টু এম এ। একদম সুন্দরভাবে মাথার মধ্যে গুছিয়ে রাখবে যে কোনো বস্তুর ভর আর বস্তুতে উৎপন্ন ত্বরণ দুটোকে যদি গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে? বল। অর্থাৎ কোনো বস্তুতে যদি বল প্রয়োগ করা হয় তবেই তার মধ্যে ত্বরণের সৃষ্টি হবে, বা উল্টোভাবে যদি বলি, কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টি হয়েছে মানে ওর পেছনে কে দায়ী আছে? প্রযুক্ত বল। বল ছাড়া কখনোই বস্তুতে ত্বরণ সৃষ্টি হয় না, বা ত্বরণ সৃষ্টি হয়েছে মানে তোমাকে বুঝতে হবে ওখানে বল প্রযুক্ত হয়েছে। সেই বলের মান কত? বস্তুর ভর গুণিতক বস্তুর ত্বরণ। এবারে বলি, বল জিনিসটা কিন্তু পুরো ফিজিক্সের মানে বেশিরভাগ জায়গা জুড়ে আছে বল। মানে তোমরা দেখতে পাবে সব জিনিসের মূলেই আছে বল। তো সেই বলকে আমরা আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলি। কোথাও বল বলি, কোথাও হয়তো টান বলি, কোথাও আবার ওজনও বলি, কোথাও ভার বলি। সেই সব কটা কিন্তু একই কথা। বলকে আমরা কতগুলো নামে ডাকতে পারি দেখো। কোথাও আমরা টান বলি, কোথাও আমরা ভার বলি, কোথাও আমরা ওজন বলি। সব কটা জিনিস কিন্তু একই সেন্সে ব্যবহৃত হয়। এগুলো বলের এক একটা রূপ। আমরা পরে জানবো এগুলো। ভার, ওজন আপাতত জানো। বল যা ভার কিংবা ওজন একই জিনিস হয়, এটা ছেলেমেয়েরা গুলিয়ে ফেলে। এদের সমীকরণটা একটু আলাদা। আমরা যদি ভার বা ওজন বলি, ভার বা ওজন যদি বলি, তাহলে কিন্তু এটা হয়ে যায় ভর গুণিতক ত্বরণ। ত্বরণটা কিন্তু জি আসবে। মানে ত্বরণ যদি অভিকর্ষ ত্বরণ ব্যবহৃত হয় তখন সেক্ষেত্রে যে বলের মান আছে সেটাকে আমরা ভার বা ওজন বলি। আর এটা সর্বদা নিচের দিকে ক্রিয়া করে। ওজন বা ভার সর্বদা নিচের দিকে ক্রিয়া করে। একদম সুন্দরভাবে মাথার মধ্যে রাখো। ডব্লিউ বলা হয় এটাকে, ডব্লিউ ইকুয়াল টু এম জি। এটা সর্বদা নিচের দিকে ক্রিয়া করে। আর এফ ইকুয়াল টু এম এ, এটা যে কোনো দিকে ক্রিয়া করে, যে কোনো দিকে ক্রিয়া করে। এবারে আসি বলের এসআই একক এবং সিজিএস একক কি। বলের যদি আমরা এসআই একক বলি, এসআই ইউনিট, তাহলে বল সমান কি আছে? এফ ইন্টু এফ ইকুয়াল টু এম এ, তাহলে আসবে কেজি। আর এর সমান কি আসে? এর একক আসে মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে ভালো নামে ডাকা হয় নিউটন। নিউটন, ক্যাপিটাল এন।
তাহলে বলের এসআই একক হচ্ছে নিউটন। আর যদি আমরা সিজিএস একক বলি তাহলে কেজিটা হয়ে যাবে গ্রাম সেন্টিমিটার সেকেন্ড -2। এটাকে বলা হয় ডাইন, ডিওয়াইএনই তার পুরো নাম, শর্টে আমরা ব্যবহার করি ডিওয়াইএন, শর্ট নাম এভাবে ইউজ করি আমরা। এবারে তোমাদেরকে যেটা হবে নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক বলতে বলবে, নিউটন এবং ডাইন। তোমরা দেখো যদি নিউটন সমান কি জানলে কেজি গুণিতক মিটার সেকেন্ড -2, বা এটাকে এইভাবে লিখতে পারো কেজি গুণ মিটার নিচে আছে সেকেন্ড স্কোয়ার, এটা নিউটন। আমি যদি বলি 1 নিউটন তাহলে কি আসবে, সবকটাতে 1 গুণ করে দিতে পারো, 1 কেজি গুণিতক 1 মিটার নিচেও কত 1 সেকেন্ড স্কোয়ার, তাহলে সবকটা 1 গুণ ভাগ হয়ে কি আসবে, একই আসবে। এবারে 1 কেজিকে আমরা যদি গ্রামে নিয়ে যাই তাহলে কত হয়ে যাবে 1000 গ্রাম। 1 মিটারকে যদি সেন্টিমিটারে নিয়ে যাই 100 সেন্টিমিটার, আর নিচে 1 সেকেন্ড স্কোয়ার পড়েই থাকবে, কারণ ডাইনেও দেখো নিচে 1 সেন্টিমিটার স্কোয়ারই আছে। তার মানে এটা হয়ে যাবে 1000 আরও দুটো শূন্য, মানে 10⁵ গ্রাম সেন্টিমিটার নিচে আছে সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা কিন্তু 1 নিউটন, তার মানে 1 নিউটন সমান আসলো 10⁵, আর এই গ্রাম সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার এটাকে আমরা বলি ডাইন। দেখো ডাইনকে আমরা এটাই বলেছিলাম। এবারে যদি বলি বলের মাত্রা, বলের মাত্রা আমরা কি করে বের করব, বলের মাত্রা সমান কি আসবে, ভরের মাত্রা গুণিতক ত্বরণের মাত্রা। ভরের মাত্রা আমরা জানি ক্যাপিটাল এম, ত্বরণের মাত্রাও জানি LT-2, তাহলে আসবে MLT-2 ভরের। তাহলে আমাদের বলের মাত্রা আমাদের এটা পেয়ে গেলাম। এটাও আমাদের জেনে রাখতে হবে। আর একটা জিনিস জেনে রাখবে, বল হচ্ছে ভেক্টর রাশি, বল হচ্ছে ভেক্টর রাশি, মান এবং অভিমুখ দুই আছে, মান প্লাস অভিমুখ দুই পাওয়া যায়। সেটা কিভাবে, কিছুক্ষণ আগে বললাম, বলের অভিমুখ হচ্ছে যে কোনো দিকে হতে পারে, কিন্তু ভার বা ওজন, মানে যেটা বলেরই একটা রূপভেদ, ভার বা ওজন, সেটা কেবলমাত্র নিচের দিকে। এই জিনিসটা মাথায় রাখবে, ভার বা ওজন সর্বদা নিচের দিকে ক্রিয়া করে, মানে কেন্দ্রের দিকে ক্রিয়া করে, পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করে। এবারে আসি চাপ। চাপ জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। চাপ বা প্রেসার পি বলছি, চাপ সমান আছে বল বাই ক্ষেত্রফল, পি ইকুয়াল টু আসে F/A, এটাতে F হবে F/A। তার মানে এটাকে আমরা যদি ওই আগের ক্লাসে তোমরা শিখেছিলে এইভাবে যদি লেখা হয় তাহলে কি বলবো, নিচে যেহেতু ক্ষেত্রফল আছে তাহলে বলবো কি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল এটাই হয়। কিন্তু এখানে একটা কথা তোমাদেরকে যুক্ত করতে হবে, মনে রাখবে, সেটা হচ্ছে লম্ব কথা একটা আসে, এই কথাটা মনে রাখবে। একক ক্ষেত্রফলে প্রযুক্ত লম্ব বল, শুধু বল বলবে না, লম্ব বল বলবে। মানে বলে দিই, ধরো এই একটা আমাদের একটা তল আছে, এইভাবে আমাদের একটা তল আছে, তো এই তলের ওপরে বা এরকম একটা দেওয়াল আছে, এই দেওয়ালের ওপরে কেউ যদি এসে বল প্রয়োগ করে, এইভাবে বল প্রয়োগ করে, আর এই যে দেওয়ালের ক্ষেত্রফল কিছু একটা আছে ক্যাপিটাল A বলেছি, খেয়াল করো এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ করে বা লম্বভাবে ফেলেছি, তবেই চাপটা হবে F/A। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল সেটা অবশ্যই লম্বভাবে। এবারে অনেকের প্রশ্ন হবে, যদি লম্বভাবে না প্রযুক্ত হয়
যদি লম্বভাবে প্রযুক্ত না হয় তাহলে কি হয়, মানে ধরো ক্ষেত্রফল এটা আছে, বলটাকে আমরা এইভাবে প্রয়োগ করলাম, এটাকে আমরা বলছি, তাহলে দেখো এক্ষেত্রে অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি নয়, এক্ষেত্রে অ্যাঙ্গেলটা অন্য কিছু। তাহলে সেখানে কি আমরা চাপ পাবো না? অবশ্যই পাবো। সেটা আমরা এখনো শিখিনি, আমরা শিখব। আমাদের এর জন্য একটা স্পেশাল চ্যাপ্টার আছে, কার্যক্ষমতার শক্তি বলে, ওই চ্যাপ্টারে আমরা শিখে নেব এক্ষেত্রে চাপের মানটা কি হয় সেটা আমরা জানবো। কিন্তু আপাতত এই যে সমীকরণটা তোমরা শিখলে P = F/A, এক্ষেত্রে যে ক্ষেত্রফলে আমাদের বলটা প্রযুক্ত হচ্ছে সেই বলটা কিন্তু লম্বভাবে প্রযুক্ত হচ্ছে, তবেই এই সমীকরণটা তুমি ইউজ করতে পারবে। এবারে আসি চাপের একক। চাপের একক কি আসে? চাপের একক আসে SI একক। যদি আমরা বলি চাপ সমান আছে F/A, F এর একক এক্ষুনি আমরা শিখলাম নিউটন, আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তার মানে নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে বলা হয় পাস্কাল। কি বলা হয়? পাস্কাল, শর্টে PA, পাস্কাল। এর ভালো নাম হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ারের ভালো নাম হচ্ছে পাস্কাল। আর সিজিএস একক যদি আমরা বলি, সিজিএস একক হবে নিউটনটা হয়ে যাবে ডাইন, নিচে আসবে তাহলে কত? সেন্টিমিটার স্কোয়ার, তার মানে ডাইন সেন্টিমিটার -2। এর কোনো ভালো নাম নেই, এর একক এটাই, সিজিএস একক এটাই, মনে থাকবে। এবারে বলের যদি মাত্রা বের করতে বলে, বল নয় সরি, চাপের যদি মাত্রা বের করতে বলা হয়, চাপ সমান আসবে বলের মাত্রা ডিভাইড বাই ক্ষেত্রফলের মাত্রা। বলের মাত্রা আমরা এক্ষুনি করলাম mLT-2, বলের মাত্রা এটা, আর ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ মানে L স্কোয়ার। তার মানে P এর মাত্রা আসবে, Lটা উপরে উঠে গেলে হয়ে যাবে -1, তার মানে mL-1T-2, এটাই হবে চাপের মাত্রা। এইখানে একই রকমভাবে চাপ কিন্তু আমাদের একটি স্কেলার রাশি, ভেক্টর কিন্তু নয়, খেয়াল করবে এটা, চাপ একটি স্কেলার রাশি, ভেক্টর রাশি নয়। অর্থাৎ চাপ যখন আমরা বের করি কোনো একটা তলে, তো সেই চাপের আমরা মানটাকেই শুধু বের করি, আমরা চাপের অভিমুখ বলে কিছু হয় না, তো সেই কারণে চাপ একটা কিন্তু স্কেলার রাশি। এবারে আসি চাপের একটি গুরুত্বপূর্ণ অন্য একটি রাশি কি সেটা একটু বলে দিই। ধরো আমরা এটা কিন্তু ক্লাস 10-এ শিখেছিলাম, আমাদের একটা পাত্র দেওয়া আছে, এরকম একটা পাত্র দেওয়া আছে, পাত্রের মধ্যে কি আছে? জল ভর্তি হয়ে আছে বা কোনো তরল দেওয়া আছে। যদি প্রশ্ন করা হয় জলের উপরিতল থেকে কিছু একটা গভীরতায়, সেটা হচ্ছে বলছি ধরো H গভীরতায়, কিছু একটা গভীরতায়, কত না H গভীরতায়, জাস্ট এই পয়েন্টে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টে চাপের মান কত? কোনো একটা তরলের H গভীরতায় চাপের মান কত হয়? আমরা শিখেছি সেই চাপের মান হয় H ρg। এটা কিন্তু আমরা শিখেছি, যারা শেখোনি এখনই শিখে নাও, আর যদি না শেখা থাকে তাহলে এটা আবারও বলছি আমাদের আছে, আমরা পরে শিখব। আর তা না হলে ক্লাস 10-এর বইটাকে একবার দেখে নাও, ক্লাস 10 নয় মনে হচ্ছে, 9 কিংবা 10 তোমরা দেখে নেবে, তো এটা আছে। এখানে কি বলে রাখি, এইচটা হচ্ছে ওই জলের কতটা গভীরতায় তুমি যাচ্ছ বা কতটা গভীরতায় ওই বস্তুটা আছে সেইটা, আর এটা হচ্ছে রোটা হচ্ছে ঘনত্ব, রো হচ্ছে ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এই তিনটে জিনিসকে গুণ করে দিলে P = H ρg বা HDGও বলা হয়, এটাও কিন্তু এক ধরনের চাপের রাশিমালা। আচ্ছা, এখানে কি শুধু জল থাকলে হবে? জল ছাড়াও এখানে যদি বায়ু থাকতো তাহলে কিন্তু হতো।
অ্যাকচুয়ালি আমরা যে এখন পৃথিবী পৃষ্ঠে আছি, আমাদের কিন্তু চারপাশে বায়ু ঘিরে আছে। তার মানে জলটাকে এখানে ভাবতে পারো বায়ুর মতো করে। তার মানে আমরা বায়ুর কোনো একটা জায়গায় আছি পৃথিবী পৃষ্ঠে, তাহলে বায়ুরও কিন্তু চাপ আছে। তার মানে তরলটাকে তুলে দিয়ে যদি তুমি এখানে বায়ু দিয়েও ভর্তি করতে, সেক্ষেত্রেও চাপের রাশিমালা কিন্তু এইচ রো জি আসতো। সেই কারণে আমাদের যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হয়, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে আমরা ওই সমুদ্রপৃষ্ঠে বলেছিলাম ৪৫ ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে গিয়ে বায়ুর যে চাপ দেয় ৭৬ সেন্টিমিটার পারস্তম্ভের যে চাপ দেয়, সেটাকে আমরা প্রমাণ চাপ বলি। সেই প্রমাণ চাপের মানটা কত হয় সেটাও তোমাদের জেনে রাখতে হবে। প্রমাণ চাপের মান হবে পি ইকুয়াল টু এইচ রো জি, এই সূত্রকে ফলো করবে এবং এখানে এইচ এর মান কত হয় ৭৬ সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, মানে পারস্তম্ভের উচ্চতা ৭৬ সেন্টিমিটার পর্যন্ত উঠলে যে চাপটা হবে সেই চাপটাকে বলা হবে। আর পারদের ঘনত্ব হয় 13.6 গ্রাম পার সিসি বা সেমি কিউব। এটা যদি না জানা থাকে জেনে নাও। পারদের ঘনত্ব হয় 13.6 গ্রাম পার সেমি কিউব আর জি এর মান আসে 980। ঠিক আছে, তার মানে এটাই হবে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান তখনই হয় যখন পারস্তম্ভের উচ্চতা ৭৬ সেন্টিমিটার হয়। তাহলে ৭৬ সেন্টিমিটার এইচের মান হলো, রো হলো 13.6 আর জি হলো 980। এই তিনটেকে গুণ করলে আমাদের আসে 1.013 ইন্টু 10⁶। আর দেখো সব আমরা সিজিএস ইউনিট ব্যবহার করছি, সেন্টিমিটারটা সিজিএস, গ্রাম পার সেমি কিউবও সিজিএস, আর 980 এটাও হচ্ছে সিজিএস মান। তার মানে চাপের সিজিএস একক আমরা তাহলে এখানে কি পাবো, ডাইনে পাবো। পি সমান কত আসবে 1.013 ইন্টু 10⁶। এটা কিন্তু প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সিজিএস মান। আর এটাকে যদি আমরা এসআইতে বের করি তাহলে চলে আসবে 1.013 ইন্টু 10⁵ নিউটন। চাইলে তোমরা করতে পারবে, এভাবে করবে। এখানে ৭৬ সেন্টিমিটারটাকে তোমরা মিটারে নিয়ে চলে যাবে, গ্রাম পার সেমি কিউবটাকে কেজি পার মিটার কিউবে নিয়ে যাবে, আর 980টাকে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারে নিয়ে যাবে। করে দিলে আমাদের এই মানটা আসে। এটা একদম মনে রাখবে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান হয় 1.013 ইন্টু 10⁵ নিউটন। এটাকেই শর্টে বলা হয় 1 এটিএম বা 1 অ্যাটমসফেরিক প্রেশার, 1 এটিএম বলা হয়। 1 এটিএম এর মান হচ্ছে, সরি এটা নিউটন নয় তো, এটা তো পাস্কাল হবে, এটা পাস্কাল, নিউটন নয় পাস্কালে আসবে। নিউটন পার মিটার স্কোয়ারে হতো বা পাস্কাল। তাহলে 1 এটিএম এর মান হয় 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। এটা মনে রাখবে। এইটুকু জিনিস একটু এক্সট্রা আছে, এইটুকু জিনিস এটা জেনে রাখা খুবই জরুরি। বিশেষ করে কিছু যদি না মনে থাকে, পি ইকুয়াল টু এইচ রো জি, এই সমীকরণটাকে তোমরা মনে রাখবে। আর একদম মনে রাখবে পি চাপের একদম সাধারণ সমীকরণ যেটা হয় বল বাই ক্ষেত্রফল। এটা তো বিশাল ইম্পর্টেন্ট, এটা তো ভুললেই চলবেই না। এটা একদম সবসময়ের জন্য মনে রাখতে হবে। এবারে আসি কার্য বা শক্তি। কার্য শক্তি দুটো জিনিস কিন্তু একই জিনিস। কারণ আমরা জানি আমরা কার্য যেটা, শক্তি সেটা অনেক আগেই শিখেছি। কার্য শক্তিতে শক্তি কার্যে রূপান্তরিত হয়। ছোট্ট উদাহরণ হিসাবে আমরা যদি বলি, আমরা সারাদিন যে পরিমাণ খাওয়া দাওয়া করি এবং বা বলতে পারি যে পরিমাণ আমরা শক্তি গ্রহণ করি খাওয়া দাওয়ার মাধ্যমে, তো সেই পরিমাণ কার্যই কিন্তু আমরা করতে পারি। তো যেই শক্তিটা তুমি শরীরে নিচ্ছ খাওয়ার মাধ্যমে, তো সেটাকেই তুমি কার্য করছো কিছু না কিছু করে। তার মানে কার্য শক্তিতে বা শক্তি কার্যে রূপান্তরিত হয়। সে কারণে দুটো জিনিস এক। কার্যকে আমরা বলি, কার্য সমান হয়, কার্যকে আমরা বলি ডব্লিউ মানে ওয়ার্ক, ডব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক, সমান হয় বল মানে এফ গুণিতক সরণ, সরণ মানে হচ্ছে এস, ডব্লিউ ইকুয়াল টু এফ এস। যদি এই সমীকরণটা আরও ভালো করে শেখা উচিত, কিন্তু সেটা আমরা ওই বললাম কার্যক্ষমতা শক্তি বলে তোমাদের একটা চ্যাপ্টার আছে, সেখানে আমরা আরও ডিটেলসে শিখব। কিন্তু আপাতত এই সমীকরণটা একদম সব সময়ের জন্য মাথায় সেট করে রাখতে হবে।
ডব্লিউ ইকুয়াল টু এফ এস। আচ্ছা, তোমরা যদি খেয়াল করো সব জায়গায় দেখো বল আসছে, তাই না? বল সেই কারণেই বলি, বল এমন একটা জিনিস যে সব জায়গায় ঢুকে থাকে। দেখো সেই চাপের মধ্যে আছে, কার্য বা শক্তির মধ্যেও সেই বল আসলো। ক্ষমতাতে কি আছে সেটা দেখব পরে। এখানে একটু ছোট কথা বলে দিই। ধরো একটা বস্তুকে রাখা আছে, বস্তুকে তুমি যদি বল প্রয়োগ করো এফ বল, তাহলে এই বস্তুটা সরে গিয়ে যদি এখানে আসে, যদি সরে গিয়ে এই জায়গায় আসে, বস্তুটা সরে আসলো বল প্রয়োগ করার ফলে, তার সরণ হলো ধরো এইটা, সরে আসলো এতটুকু, এইটা সরণ হলো এস। তাহলেই বলবো তুমি যেই বলটা প্রয়োগ করেছিলে সেটা কাজ করেছে, কাজ করেছে বলেই বস্তুটা সরে এসছে এক জায়গা থেকে অন্য জায়গায়, তবেই কিন্তু কার্য হবে, আদারওয়াইজ কিন্তু কার্য হবে না। এবং সেই কার্যের মান কি হবে? যে বল প্রয়োগ করেছিল সেই বল আর বস্তুটা কতটা সরে গেছে দুজনের গুণফলের সমান, ডব্লিউ ইকুয়াল টু এফ এস। এবারে আমরা যদি এর এসআই ইউনিট করি, ডব্লিউ ইকুয়াল টু এফ এস, তার মানে বলের একক কি? নিউটন, আর সরণের একক কি? মিটার। নিউটন মিটারকে আমরা বলি জুল। কি বলি? জুল। খুব গুরুত্বপূর্ণ একটা একক জুল। আমরা এটাকে শর্টে বলি ক্যাপিটাল জে, এটাও বলতে পারি। এটা মনে রাখবে কিন্তু, খুব গুরুত্বপূর্ণ জুল। আর যদি আমরা সিজিএস একক বলি তাহলে আসবে কিন্তু ডাইন, আর সরণ হয়ে যাবে সেন্টিমিটার। ডাইন সেন্টিমিটারকে আমরা বলি আর্ক। বিশাল ইম্পর্টেন্ট, জুল আর আর্ক খুব খুব গুরুত্বপূর্ণ। জুল আর আর্ক, একটা হচ্ছে সিজিএস একক, একটা এসআই একক। এবারে এদের মধ্যে রিলেশন যদি আমরা বের করতে চাই তাহলে কি করব? একদম সহজ হিসেব। আমরা জুল সমান কি পেলাম? জুলকে ভেঙে আমরা পাই নিউটন মিটার, নিউটন গুণিতক মিটার। তাহলে 1 জুল যদি বের করি তাহলে এদিকে 1 কখন হবে? এদিকে 1 নিউটনের সঙ্গে 1 মিটার গুণ করে দাও, তাহলে 1 1 গুণ হয়ে এদিকে 1 চলে আসবে। 1 নিউটন সমান আমরা শিখেছি 10⁵ ডাইন, আর 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তার মানে এটা চলে আসবে 10⁷ ডাইন ইন্টু সেন্টিমিটার। এদিকে আছে কিন্তু 1 জুল, তাহলে 1 জুল আসলো 10⁷, আর ডাইন সেন্টিমিটারকে আমরা জানি আর্ক। এটাই আমরা শিখেছিলাম 1 জুল সমান 10⁷ আর্ক। খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হয় এটা। অনেকের মুখস্থও আছে, কিচ্ছু মনে নেই, শুধু এই জিনিসটা মনে আছে 1 জুল সমান 10⁷ আর্ক। কিন্তু কিভাবে আসলো, কেন আসলো, এই জিনিসগুলো একটু দেখে নাও। এবারে যদি বলি ডব্লিউ বা কার্যের মাত্রা কি আসবে? বলের মাত্রা গুণিতক সরণের মাত্রা। বলের মাত্রা সেই আগেই করেছি mL/t-2, আর সরণের মাত্রা হয় এল, মানে দৈর্ঘ্য, সরণ দৈর্ঘ্যের মধ্যে পড়ে, তাহলে আসবে mL²t-2। তাহলে ডব্লিউর মাত্রা হয়ে গেল কিন্তু এইটা। মনে রাখতে হবে প্রত্যেকটার মাত্রা, খেয়াল করো। আরেকটা জিনিস, কার্য কিন্তু স্কেলার রাশি। কার্য বা শক্তি কিন্তু স্কেলার রাশি, কারণ এর শুধু আমরা মান পাই, কোনো অভিমুখ পাই না। কার্যের আমরা শুধু মান পাই, কোনো অভিমুখ পাই না। এইটুকু জিনিস আপাতত কার্য সম্বন্ধে তোমরা জেনে রাখো। আরও বেশ কিছু জিনিস আছে, সেগুলো কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারে আরও ডিটেলসে পড়ব। যে জিনিসগুলো আমি বলছি এই জিনিসগুলো সব সময় মাথার মধ্যে একদম সেট করে রাখতে হবে। এবারে আসি চাপ জিনিসটা কি, ক্ষমতা। ক্ষমতাকে আমরা বলি পাওয়ার, এটাকে আমরা পি দ্বারাই দেখাই, তবে এখানে চাপটাকেও পি দ্বারা দেখিয়েছি। খেয়াল রাখবে দুটো পি যেন না সমান হয়ে যায়, একটা ছোট একটা বড় দিয়ে করবে। ক্ষমতা সমান হয় কার্য, মানে যেটাকে আমরা ডব্লিউ বলেছি, বাই সময়, পি ইকুয়াল টু W/T। তাহলে সেই নিয়মে যদি আমরা সংজ্ঞাটাকে বলি তাহলে কি বলবো? একক সময়ে কৃতকার্য, একক সময় কৃতকার্য। অথবা যেহেতু একক সময় তাহলে এটাকে বলবো কি, ইংরেজিতে যদি বলি রেট অফ ওয়ার্ক,
রেট অফ ওয়ার্ক বা ওয়ার্ক ডান বলতে পারি, রেট অফ ওয়ার্ক ডান। কৃতকার্যের হার, একক সময়ে কৃতকার্য বা এটাকে আমরা বলি কৃতকার্যের হার। যেহেতু সময় আছে তাহলে আমরা সেটাকে বলি হার। এবারে কৃতকার্যের যদি আমরা কৃতকার্য নয়, ক্ষমতা জিনিসটা কি, অর্থাৎ প্রতি সেকেন্ডে কি পরিমাণ কার্য সম্পন্ন হচ্ছে, প্রতি সেকেন্ডে কোনো একজন ব্যক্তি কিংবা কোনো ইঞ্জিন কিংবা কোনো যন্ত্র, বৈদ্যুতিক যন্ত্র, যে কোনো জিনিস হতে পারে, সেটা 1 সেকেন্ডে কত জুল কার্য করছে বা কত আর্ক কার্য করছে, সেটাই হবে তার ক্ষমতা বা পাওয়ার। তো এটার যদি আমরা এসআই ইউনিট বের করি, এসআই ইউনিট, তাহলে কি আসে, পি ইকাল টু ডব্লিউ/টি। ডব্লিউর একক আমরা পড়লাম জুল, আর সময়ের একক সেকেন্ড। জুল পার সেকেন্ডকে বলা হয় ওয়াট। কি বলা হয়? ওয়াট। খুব ইম্পর্ট্যান্ট, মাথায় রাখবে, জুল পার সেকেন্ডকে বলা হয় ওয়াট। জুল পার সেকেন্ডকে বলা হয় ওয়াট। সিজিএস একক হবে আর্ক পার সেকেন্ড। এর কোনো ভালো নাম নেই, এটা আর্ক পার সেকেন্ডই বলা হয়, আর্ক সেকেন্ড মাইনাস 1। এসআই ইউনিট এটাই হয়। এবারে আসি ক্ষমতার মাত্রা, তাহলে ডব্লিউর মাত্রা ডিভাইড বাই টি এর মাত্রা। ডব্লিউর মাত্রা আমরা এক্ষুনি করলাম, এম এল স্কোয়ার টি মাইনাস 2, আর টি এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে এটা উপরে উঠে গেলে কি হয়ে যাবে, -1 আরও অ্যাড হয়ে যাবে, এম এল স্কোয়ার টি মাইনাস 3 ক্ষমতার মাত্রা। মনে রাখতে হবে, যদি না মনে থাকে আমরা যেন বের করতে পারি, সেটা যেন থাকে, কারণ এই মাত্রাগুলো মনে না থাকলেও কোনো অসুবিধা নেই, তোমরা ক্যালকুলেট করে যাতে বের করতে পারো সেটা যেন খেয়াল রাখো এটা। আর এর ক্ষমতা কিন্তু একটি স্কেলার রাশি, অর্থাৎ ক্ষমতার আমরা শুধু মান পাই, কোনো অভিমুখ পাই না। ক্ষমতার কোনো অভিমুখ হয় না, সে কি ওয়াট করছে, মানে ক্ষমতা তার কত ওয়াট, সেটাই আমরা শুধু পাই, তার কোনো অভিমুখ হয় না। এখানে শুধু খেয়াল করবে, বল কেবলমাত্র ভেক্টর রাশি, চারটেই যে ভৌত রাশি গুরুত্বপূর্ণ, শুধুমাত্র বলটাই হচ্ছে ভেক্টর রাশি, অর্থাৎ বলের মান অভিমুখ 2 থাকে, বাদ বাকি সব কটাই কিন্তু স্কেলার রাশি। এই চারটে ভৌত রাশি খুব ভালো করে বুঝে নাও, মাথার মধ্যে একদম সবসময় সেট করে রাখবে, তাহলে দেখবে খুব বেনিফিট পাবে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারে, প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেক ক্ষেত্রেই।